সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের উপর আপিল বিভাগের স্থিতাবস্থা। 4 সপ্তাহ পর শুনানি। বাংলা ব্লকের অচল রাজধানী। বিকেলে বেইজিংয়ে শি জিনপিং এর সঙ্গে শেখ হাসিনার বৈঠক। কৌশলগত সহযোগিতা বাড়াতে 21টি সমঝোতা স্মারক সই। নিষিদ্ধ হলেও দেশের 11টি খামারে 2 শতাধিক ব্রাহ্মা গরু ক্ষমতাবানদের ছত্রছায়ায় ছড়িয়ে দিয়েছে সাদিক এগ্রো। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। 4 সপ্তাহ পর আবার শুনানি। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামীমা আক্তার। শামীমা যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। শামীমা, হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। আমি দর্শককে যেমনটি বলছিলাম না, এ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে নতুন করে জানাবেন। যদি আপনি যেমনটি বলছেন, এখন আমরা আইনজীবীর কাছে চলে যাচ্ছি, তিনিই জানাবেন। আপনি সাবজেক্ট ম্যাটারের উপরে স্থিতি অবস্থা দিয়েছেন 4 সপ্তাহের জন্য। 4 সপ্তাহ পরে 7-8 তারিখে ফিক্স করা হয়েছে। 7-8 তারিখে আবার হিয়ারিং এর জন্য আসবে। তখন আদালত জাজমেন্ট দেখে পূর্ণাঙ্গ বিবেচনা করবেন, পরিপূর্ণভাবে বিবেচনা করবেন। আদালত বলেছেন যারা আন্দোলনকারী ছাত্রছাত্রী তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন। ভাইস চ্যান্সেলর মহোদয়দেরকে বলেছেন তারা যেন শান্তিপূর্ণ অবস্থা বজায় রেখে ক্লাস করান, এবং যারা আন্দোলনকারী শিক্ষার্থী আছে তারা ইচ্ছা করলে এই সিপিতে পার্টিসিপেট করতে পারবে হিয়ারিং। আমরা এখন নিয়মিত ব্রিফিং এ চলে যাব। জি, ব্রিফিং এ চলে আসবো। ছিল এবং সেই প্রেক্ষিতে আদালত কয়েকটি কথা বলেছেন যে যদি আপনি জানেন যে একটি অলরেডি একটি আদেশ হয়েছে, সেই আদেশটি আমরা এখন অবশ্য জানতে হলে আমাদেরকে আইনজীবীর বক্তব্যের মধ্যে যাবে। আর যদি আমরা এখন সরাসরি আইনজীবীকে কানেক্ট করছি। বলেছেন যে এইভাবে তারা আসলে ভুল বুঝে আন্দোলন করছে, কারণ এটি তিনি আগের দিনও বলেছেন যে হাইকোর্টের একটি আদেশ, সেই আদেশ তো আসলে আন্দোলন করে বদলানো যাবে না। সাবজেক্ট ম্যাটারের উপরে 8 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে। 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে। আগামী 7-8 তারিখে আবার এই মামলাটা কজ লিস্টে আসবে, এবং এই স্ট্যাটাস কো আদেশ দেওয়ার পর আদালত আরও 2টা নির্দেশনা দিয়েছেন, 3টা নির্দেশনা দিয়েছেন। একটা হচ্ছে স্টুডেন্টদেরকে, আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন, এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন। আর আন্দোলনকারী শিক্ষার্থীরা এই সিপি যখন হিয়ারিং হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। আপনারা জানেন যে এই কোটা সংক্রান্ত বিষয়ে 2018 সালে একটি হাই পাওয়ার তদন্ত কমিটি করা হয়েছিল। হাই পাওয়ার তদন্ত কমিটির মাধ্যমে 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল, এবং সেই কোটা পদ্ধতি বাতিলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার যারা সন্তান ছিলেন তারা এসে এই মামলাটা রিট পিটিশন দায়ের করেছিলেন। তাদের কথা ছিল, সাবমিশন ছিল যে কোটা পদ্ধতি বাতিল করাটা বেআইনি ছিল, এবং হাইকোর্ট ডিভিশন এই রোলটা অ্যাবসলিউট করে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে এবং কোটা পদ্ধতির পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছিলেন। সেই আপিলটা শুনানির জন্য পেন্ডিং ছিল রায় পাওয়ার জন্য, কিন্তু বিষয়টি অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন বিদায় আমরা গতকালকে 2-3জন শিক্ষার্থীর পক্ষে, 2জন শিক্ষার্থী পিটিশনার হয়েছে, আরও অনেক শিক্ষার্থীরা রয়েছেন, তারা আসছেন এই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় যে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনা দরকার, এবং যেহেতু বিষয়টি অ্যাপিলেট ডিভিশন থেকেই চূড়ান্ত নিষ্পত্তি হবে, সুতরাং অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে স্থিতি অবস্থা বা একটা স্টে আদেশ থাকে, সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম। মাননীয় জাজ ইন চেম্বার গতকালকে আজকে এই ম্যাটারটাকে ফুল কোর্টে ফিক্স করে দিয়েছেন।
আজকে ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন। ওনারা সন্তুষ্ট হয়ে, আমরা খুব বেশি সাবমিশন দিতে হয়নি রাখি না, এই জন্য যেহেতু এটা পলিসি ম্যাটার, যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে, আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাস কো থাকে, এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য, ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য। এটা তো সবাই আপনারা জানেন, আপনারা যেহেতু সুপ্রিম কোর্ট বিট করেন, সকল সাংবাদিক বন্ধুরা জানেন যে হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সালা অ্যাপিলেট ডিভিশন থেকেই নিতে হবে। অ্যাপিলেট ডিভিশনের আরও একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় হয় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন এবং 104 ধারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন অথবা আরও হাই পাওয়ার কমিটি গঠন, যে কোনোভাবেই অ্যাপিলেট ডিভিশন নির্দেশনা দিতে পারবেন এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে, এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন, রিট পিটিশন ফাইল করেছিলেন, সবার প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। স্থিতি অবস্থার ফলে যারা আন্দোলন করছে তাদের কাছে এখন মেসেজটা কি, তারা এখন কি করবে একটু ক্লিয়ার করবে, তাদের জন্য বার্তাটা কি একটু যদি আরেকবার বলেন। শুনেন এইটা বিষয়টা খুব অল্প সময়ের, গত 1 সপ্তাহ আগে গভর্নমেন্টের সিপি হিয়ারিং হয়েছিল, সিএমপি হিয়ারিং হয়েছিল, এটা খারিজও করা হয় না, এটা পেন্ডিং ছিল। আর আমরা গতকালকে আসছি, এখানে ধরেন হুইসেল ব্লোয়ার যে কেউ আসতে পারে। এখন শিক্ষকরা যে আসে নাই বা আসবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু অ্যাপিলেট ডিভিশন সবার বেলায় আদেশটা দিয়েছেন, যারা আন্দোলনকারী তাদের বেলায় নির্দেশনা দিয়েছেন, মাননীয় ভাইস চ্যান্সেলরদের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আরেকবার একটু ক্লিয়ার করেন যে আন্দোলন যারা করছে তাদের কাছে এখন মেসেজটা কি, স্থিতি অবস্থার ফলে তাদের আগের অবস্থানটা কি, তারা আগের অবস্থায় ফিরে যাবে। 2018 সাল থেকে যে অবস্থায় ছিল মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না, এখন 2018 সাল থেকে যে অবস্থায় ছিল সেই অবস্থা থাকবে প্রজ্ঞাপনের পর থেকে। মানে পরিপত্রতে ছিল যে মেধাবীদেরকে নিয়োগ দিতে হবে, কোনো মুক্তিযোদ্ধার কোটা থাকবে না, সেই অবস্থায় আছে ভাই মুক্তিযোদ্ধাদের। এটা অর্ডারটা সেল এক্সপ্লেনেটরি, এই ব্যাপারে আর আমি কিছু বলতে চাচ্ছি না। 18 সাল থেকে বাতিল যেভাবে ছিল বাতিল থাকবে। দর্শক, হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শামীম আক্তার। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা এবং সায়েন্স ল্যাবে আছেন আমাদের আরেক সহকর্মী মাজহারুল ইসলাম। আমি প্রথমে চলে যাচ্ছি জান্নাতুল মোহনার কাছে। মোহনা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? মোহনা, আজকে তো বাংলা ব্লকেট শুরু হওয়ার কথা রয়েছে, তো আপনি যেখানে আছেন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে আছেন, কি অবস্থা সেখানে, আন্দোলনের কি অবস্থা দেখছেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আপনাদের মধ্য থেকে 10 থেকে 15 মিনিটের টিম মঞ্চ ভবনে যান, সেখানে ঝামেলা হচ্ছে, দয়া করে বুঝে যান। 10 থেকে 15 মিনিট। আসসালামু আলাইকুম, আমি উপস্থিত মোহাম্মদ আমি একজন বাংলাদেশ
বাংলাদেশের যে টেকনিক্যাল এক্সপার্ট হিসাবে আমি প্রিয় সহযোদ্ধারা, আমাদের কাছে ইতিমধ্যে একটা খবর এসেছে যে হাইকোর্ট কাছে যে রায়টা করা হয়েছিল সেটি স্থগিত করা হয়েছে। কিন্তু আমাদের এখানে একটা কথা, আমরা কি চাই যে হচ্ছে আমরা কিন্তু ব্যাপারটা কেমন চাই কিনা যে একটা জিনিস 2018 সালে হয়েছিল কিন্তু এটা কি বারবার পুনরাবৃত্তি হোক, আমরা কি এটা চাই? আমরা কি স্থায়ী সমাধান চাই না? আমাদের এক দফা দাবিটা রয়েছে, এক দফা দাবি পুনরাবৃত্তি করছি। আমাদের বর্তমানে এক দফা দাবিটা রয়েছে সকল গ্রেড থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ প্রথম গ্রেড থেকে বৈষম্যমূলক এবং অযৌক্তিক কোটা প্রথা যেন বাতিল করা হয় এবং যারা হচ্ছে অনগ্রসর তাদের জন্য ন্যূনতম পর্যায়ে একটি কঠোর ব্যবস্থা রেখে সংসদে বিল পাস করা হয়। এখন রাষ্ট্রবিজ্ঞানে যখন আমরা একটু পড়াশোনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম সরকারের বডি হচ্ছে তিনটা, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়াল। কোর্টের যে রায় হয়েছে সেটা হচ্ছে জুডিশিয়াল। তো আমাদের বর্তমানে যে অনগ্রসর জাতি গোষ্ঠী তারা যে ডিফাইন করবে, এই ডিফাইন করার দায়িত্বটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ বডির অর্থাৎ নির্বাহী বিভাগের। তারা এটা ভালো করে সংজ্ঞায়ন করবে যে আমাদের সমাজের মধ্যে কারা অনগ্রসর জাতিগোষ্ঠী রয়েছে এবং সেটা করার পর যে আমাদের যে লেজিসলেটিভ বডি রয়েছে অর্থাৎ আমাদের জাতীয় সংসদ, তারা হচ্ছে বিল পাস করবে যাতে আর কোনোদিন আমাদের পড়ার টেবিল ছেড়ে আমাদের রাস্তায় নামতে হয়। মোহনা থাকুন আপনি আমাদের সাথে। এবার যাব সায়েন্স ল্যাবে। সায়েন্স ল্যাবে আছেন মাজহারুল ইসলাম। মাজহার, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? মাজহার, আপনি যেখানে আছেন অর্থাৎ সায়েন্স ল্যাবে, সেখানকার কি অবস্থা আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটা বলছিলেন, আমাদের জান্নাতুল মোহনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী কিন্তু ভুয়া বলে তারা বলছেন যে সর্বোচ্চ আদালত যা আদেশ দিয়েছেন বা যে স্মৃতিসভাকে দিয়েছে সেখানে কিন্তু তারা বিষয়টা বলছেন যে জি সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু এখনো আন্দোলন চলছে এবং তারা কিন্তু ইতিমধ্যে হাইকোর্টের রাইট ইস্যু হয়েছে এবং তারা বলছেন এই স্থিতি অবস্থা না, একটা পূর্ণাঙ্গ কমিশনের মাধ্যমে তারা কোটা বাতিল নয়, একটা স্থায়ী সমাধান তাদেরকে দিতে হবে। স্থায়ী সমাধানের জন্য কিন্তু তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন এই সাময়িক যে আদেশ, এই সাময়িক আদেশ তারা মানেন না। তাদের কথা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তারা যে দাবি দাওয়ানে আন্দোলন করছে এই আন্দোলন কিন্তু তাদের চলবে এবং হাইকোর্ট তাদেরকে ক্লাসে ফিরে যেতে বলেছে। তারা বলছে তারা ক্লাসে ফিরে যাবে কিনা এই ব্যাপারে বসে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে, কিন্তু তারা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করছেন, মূলত যে দাবি নিয়ে তারা আন্দোলন করছেন, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তার ক্লাসে ফিরবে না। এবং তারা কিন্তু বলছেন যে তারা মূলত একটা স্থায়ী সমাধানের জন্য আন্দোলন করছেন, কারণ 2018 সালের পরেও কিন্তু একটা রায়ের পর আবার 24 সালে এসে সে রায়ের পরিবর্তন হয়েছে। এরকম একটি অস্থায়ী সমাধান নিয়ে তারা কিন্তু ঘরে ফিরে যেতে চান না। তারা বলছেন একটাই স্থায়ী সমাধান দিতে হবে, তারা কোটা বাতিল চায় না, কোটার একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে এসে তাদের একটা স্থায়ী সমাধান চাচ্ছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন সকাল 11:30টার দিকে যখন শিক্ষার্থীরা এখানে আসে তখন থেকে কিন্তু আস্তে আস্তে শিক্ষার্থীদের ভিড় কিন্তু বাড়তে থাকে এবং অল্প কিছু শিক্ষার্থী নিয়ে এখানে আন্দোলন শুরু হলো। এবং আমরা হচ্ছে যারা মূলত এই আন্দোলনের সমন্বয়, তারা বলছেন যে এই অস্থায়ী সমাধান তাদের উপর বৈষম্য এবং যতক্ষণ না স্থায়ী সমাধান হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালাবেন। তারা বলছেন যে তাদের যে কেন্দ্রীয় কমিটি আছে এই কেন্দ্রীয় কমিটির মাধ্যমে মূলত সবকিছু আমরা একটু শুনতে চাই তাদের কাছে। করা হয়েছে ঢাকা আরিচা অবরোধ করা হয়েছে, বরিশালের প্রত্যেকটা পয়েন্টে অবরোধ করা হয়েছে, রাজশাহীর প্রত্যেকটা পয়েন্টে অবরোধ করা হয়েছে। আমরা ছাত্র সমাজের প্রতি পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাই, অনতি বিলম্বে ছাত্র সমাজের এক দফা দাবি মেনে নিন, অন্যথায় আমরা ক্লাস পরীক্ষা বর্জন করেছি, ছাত্র ধর্মঘট দিয়েছি, গত 3 দিন যাবৎ সারা বাংলাদেশ অচল করে বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি। যদি আমাদের দাবি আদায় না হয় আগামীতে আমরা আরো কঠোর কর্মসূচি হরতালের দিকে আমরা দাবি করব। আমাদেরকে সেদিকে না ঠেলে দিয়ে পড়ার টেবিলে ঠেলে দিন, সেই প্রতি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই। এক মাস
18 পরিপত্র ধন্যবাদ। আমরা যৌক্তিক সংস্কার চাই, 18 পরিবর্তন না, যৌক্তিক সংস্কার। প্রিয় বন্ধু, যৌক্তিক সংস্কার আমরা স্থগিত চাই না, স্থায়ী সমাধান চাই। সায়েন্স ল্যাব থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে কোটা ইস্যু নিয়ে ব্রিফ করছেন অ্যাটর্নি জেনারেল, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তৃতীয় চতুর্থ শ্রেণী চাকুরির ক্ষেত্রে এটা বহাল থাকে। পরবর্তীতে সেটা চ্যালেঞ্জ করে একটা মামলা ফাইল করেন মাওনা হাইকোর্ট বিভাগে। সেই মামলায় শুনানি অন্তে হাইকোর্ট বিভাগ আদেশ দিয়ে তাদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়নি। তাদের রায়ে বলছেন যে এটা কোটা পদ্ধতির যে বাতিলের যে প্রজ্ঞাপন সেটাকে তারা বাতিল করে দিয়েছেন। অর্থাৎ হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে কোটা পদ্ধতি আবার যেটা ছিল ওটা আবার প্রচলিত হয়ে গেছে। এর বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমরা একটা সিভিল মিসেলিনিয়াস পিটিশন ফাইল করি। যেহেতু এখনও জাজমেন্ট পাওয়া যায় না, এই জন্য আমরা পিটিশনটা ফাইল করতে পারিনি, আমরা মিসেলিনিয়াস পিটিশন ফাইল করেছিলাম। তো সেই মিসেলিনিয়াস পিটিশনটা কোর্টে আসছে, আজকে শুনানি হলো। তো আমরা কোর্টকে বললাম আমরা যেহেতু জাজমেন্টটা পাইনি, এখনও জাজমেন্ট না পাওয়ার প্রেক্ষিতে আমরা এটা নিয়ে আমরা কিছু করতে পারছি না। এবং যেহেতু এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে, সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে। অর্থাৎ এখন যেই অবস্থায় যে আছে সেই অবস্থায় থাকবে। যেই কোর্টে যেই চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে এটা। আর এখন এই স্ট্যাটাসকোর কারণে হাইকোর্টের রায়টা এখন আর ইয়ে হচ্ছে না, এখন ওনাদের স্ট্যাটাসকোটাই কার্যকর হবে, বহাল হবে। এবং এখন যেহেতু স্ট্যাটাসকো আছে, যেগুলো ছিল ওগুলো সবগুলো থাকবে। হ্যাঁ, আমি একটা বলতে চাচ্ছি যে যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে দিবে, বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত। কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, এখন শুনেন যে অবস্থা ছিল আগে রায়ের আগে সেই অবস্থা, কারণ এখন যে স্ট্যাটাসকো বলছে সাবজেক্ট ম্যাটারে তো এটা ছিল, এটা বাতিল করা ছিল না, সেই ক্ষেত্রে বাতিল আছে। এখন যেই নতুন যেগুলো আছে, যেগুলো পুরো যে বিজ্ঞাপন আছে, যেগুলো বিজ্ঞাপিত হয়েছে সেগুলোতে কোটা পদ্ধতি লাগবে না। পরবর্তী নতুনটা যদি করতে হয় তাহলে এখন আপাতত কিছু করবে না, মামলাটা 7 তারিখে শুনানি হবে, তখন কোর্ট ঠিক করবে এটা। আমি যেটা বলছি যে দেখুন, আমাদের যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা আছে, এছাড়া পিএসসিতে কয়েকটি পরীক্ষা আছে, এরা কিন্তু কোথাও ওই প্রজ্ঞাপনে কোটার কথা বলা নাই। সেই ক্ষেত্রে যদি এখন এই কোটাটা সিস্টেমটা যদি স্থগিত না করা হয়, তখন এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে না এবং চাকরি দেওয়া সম্ভব হবে না। কারণ এইখানে কোনো মুক্তিযোদ্ধা হিসেবে কেউ এখানে দরখাস্ত করেনি, তাদের কোটা দেওয়ার কথাও ছিল না, সেই আরও জটিলতার সৃষ্টি হবে। এই কথাটা আমি কোর্টের ইয়েতে বলছি এবং বলছি যে এটা সরকারের পলিসি ডিসিশন। এই কোটা রাখা না রাখাটা হচ্ছে সরকারের পলিসি ডিসিশন। এখানে আদালতের কিছু আমাদের যে সুপ্রিম কোর্টের এতদিনকার যতগুলো সিদ্ধান্ত আছে বলছে যে এটা সরকার পলিসি ডিসিশনে আদালত কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না, সেই কথাটাই আমি বলছি। হ্যাঁ, আদালত যেটা বলছেন আদালত যেটা বলছেন যে এর আগেও উনি বলছেন যে আমি যখন ট্রাইব্যুনালে ছিলাম সেই সময় বলছি, আমি আজকেও বলছি, সবসময় আমি এটা বলি, কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না। রায় পরিবর্তনটা পদ্ধতি আছে, আর যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি, তার যদি মনে হয় সে তখন উচ্চতর আদালতে আসতে পারে। এবং আদালত বলছেন যে যারা আন্দোলন করছেন তারা যদি মনে করেন, তারা অবশ্যই তাদের কথা বলার জন্য এই মামলায় এসে পক্ষ হয়ে মামলায় কথা বলতে পারবেন। আমি বলতেছি শুনেন, হ্যাঁ, এখন এর প্রেক্ষিতে যেই প্রক্রিয়াগুলো আছে সবগুলোতেই মেধার যারা এই কোটা পদ্ধতি যে 2018 যে সার্কুলার সেই অনুযায়ী চলবে। দর্শক, কোটা ইস্যু নিয়ে ব্রিফ করলেন অ্যাটর্নি জেনারেল, আমরা সরাসরি সেখানেই ছিলাম।
কোটা সংস্কার নিয়ে বাংলা ব্লকেডের এক দফা দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং চট্টগ্রাম থেকে একেএম নাজিম যুক্ত হবেন আমার সাথে। শুরুতেই চলে যাচ্ছি সাভারে আছেন শাহিনুর। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে কিনা শিক্ষার্থীরা, সেখানকার পরিস্থিতি কেমন জানাবেন? আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আপনাকে কিন্তু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু ছাত্রছাত্রীদের এক দফা সংস্কারের কোটা সংস্কারের দাবিতে কিন্তু কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমরা কি রাজপথ ছাড়বো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো দাবি আছে? বাংলার সাধারণ শিক্ষার্থীদের কোনো দাবি আছে? কোটা সংস্কারের দাবি আমাদের কোনো আছে? জালো রে জালো, এখন জালো, এখন জালো, অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, বৈষম্যের বিরুদ্ধে, কোটা প্রথার বিরুদ্ধে জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, ৭১-এর হাতিয়ার গর্জে ওঠে আরেকবার, ৫২-র হাতিয়ার, হ্যালো 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 হ্যাঁ বলছিলেন যে আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা রিচা মহাসড়ক ইতিমধ্যে তারা কিন্তু অবরোধ করে রেখেছে। এখানে কিন্তু দুই পাশে কিন্তু 10 কিলোমিটার উপরে যানজট সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। আমরা যদি এখানকার যে একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি আন্দোলন এখনো আপনারা মহাসড়কে আছেন, কি কি দাবি নিয়ে আমরা মহাসড়কে আছি এবং আপনারা জানেন যে আদালত রায় দিয়েছে, তারা 18 পরিপত্র বহাল করেছে। কিন্তু আপনারা যদি আমাদের দাবিটিকে একটু আলাদাভাবে দেখেন তাহলে আমি একটু অ্যাড্রেস করি। সেটি হচ্ছে আমরা সরকারি চাকরিতে সকল গ্রেডে সকল প্রকার বৈষম্য নিরসনের জন্য কিন্তু আমাদের দাবিটিকে আরেকটু স্পেসিফিক করে দিয়েছি, যাতে আমাদের জনপ্রতিনিধিরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মেসেজটি ক্লিয়ার ভাবে পৌঁছায়। সেটি হচ্ছে আমরা ন্যূনতম পর্যায়ে কোটাকে 5% নিয়ে এসে কোটা পদ্ধতিকে সংস্কার করার দাবি জানিয়ে সংসদে একটি আইন পাশ করার দাবি জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এটির কারণ হচ্ছে 18 সালে যখন পরিপত্রটি বাতিল করা হলো তখন আমাদেরকে এক প্রকার কোটা সংস্কারের জন্য 18 সালে আমাদের অগ্রজরা রাস্তায় নেমেছিলেন এবং আজকে 2024 সালে এসেও আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আলটিমেটলি কোনো পার্মানেন্ট সলিউশনের দিকে আমরা যেতে পারছি না বা আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। এখন আমাদের যেটি দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেটি হচ্ছে আমরা একটা পার্মানেন্ট সলিউশন চাই, যাতে করে একটা আইন পাস হয় এবং আমাদের পরবর্তী প্রজন্মকে যেন রাজপথে নামতে না হয় তাদের ক্লাসরুম ছেড়ে। ধন্যবাদ। আচ্ছা, একটি শিক্ষার্থীর কথা শুনলেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু ঢাকা রিচা মহাসড়ক তারা কিন্তু অবরোধ করে রেখেছে উভয় প্রান্ত। এবং আমরা যদি বলতে পারি যে শিক্ষকদের এবং ছাত্রদের কিন্তু একটি দাবি, যে এক দফা দাবি সংস্কার, কোটা সংস্কারের দাবিতে একটি স্বচ্ছ যাতে করা হয়, জানানো হয় তাদেরকে। এর জন্য যে পর্যন্ত তারা একটি না পাবে, কোঠার যে সংস্কারের যে কোঠার না পাবে এই পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বে না, এমনটি কিন্তু জানিয়েছে। এই ছিল জ্যোতি। শাহিনুর, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার যাব ময়মনসিংহে আছেন আমাদের আরেক সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। ইলিয়াস, আপনার ওখানে কি অবস্থা? আসলে বাংলা ব্লকের তো শুরু হয়েছে আজ, আন্দোলনকারীরা কি বলছেন? আন্দোলনকারীরা কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রেলপথ অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে কিন্তু আন্দোলনকারীরা আজকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আমরা দেখেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে জব্বারের মোড় ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ করছেন। একটি ট্রেন আটকে রেখে অর্থাৎ ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু তারা আটকে রেখে বিক্ষোভ কর্মসূচি করায় অনেকটাই কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে
পাচ্ছেন সাধারণ যাত্রীরা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন এবং সকাল 11টা থেকে আমরা দেখেছি এই রেলপথ অবরোধ কর্মসূচি কিন্তু শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছেন এবং যার কারণে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি যারা গন্তব্যস্থলে পৌঁছবেন তাদের কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে তাদের যৌক্তিক দাবি অর্থাৎ কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে এবং সরকারের উচ্চ পর্যায় থেকে তারা যদি কোনো আশ্বস্ত হতে না পারেন অর্থাৎ তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং আমরা দেখেছি তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সামনে কিন্তু শিক্ষার্থীরা দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে স্বাধীনতার 53 বছরেও যদি কোটা নিয়ে তাদের আন্দোলন করতে হয় সেটি অত্যন্ত দুঃখজনক বিষয়, সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। এবং আজকে উচ্চ আদালতের একটি রায়ও কিন্তু রায়ের অপেক্ষায় ছিলেন তারা এবং সেই রায় স্থগিত হওয়ায় কিন্তু আরও বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীরা বলছেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে যদি আসলে এই বিষয়টির কোনো সিদ্ধান্ত অর্থাৎ সুরাহা না আসে তাহলে তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা অব্যাহত রাখবেন, সেই বিষয়টি কিন্তু তারা বরাবরই কিন্তু বলে আসছেন। এবং আমরা একটু একজন শিক্ষার্থীর সাথে একটু যুক্ত হব, জানতে চাই আজকে তো উচ্চ আদালতে একটি রায়ও দেওয়ার কথা ছিল, আসলে রায়টি স্থগিত করা হয়েছে, সেই বিষয়ে একটু জানতে চাই। এটা হচ্ছে গোটা ছাত্র সমাজের এক ধরনের একটা মূলা ঝুলায় দেওয়া, কারণ আমাদের এই 1 মাস কালক্ষেপণ করে কি আমাদের পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে যাবে এবং ছাত্রদের যে এনার্জি আছে এই এনার্জিটাকে তারা দমায় রাখবে, এটা আমরা কখনোই মানি না। এবং আমরা চাই যে আমাদের সকল আইন পাশ হয়, জাতীয় সংসদে নির্বাহী বিভাগ এই আইনটা পাশ করে এবং জাতীয় সংসদ এই আইনটা পাশ করার মাধ্যমে আমাদের গোটা ছাত্র সমাজকে একটা স্থায়ী সলিউশন দিবে। আমরা এই কোনো ঝুলে থাকা এক মাসের এই যে স্থগিতাদেশ এটা আমরা মানি না। এবং এই যে আপিল বিভাগ হাইকোর্টের মানে এই যে কুটচাল এর বিরুদ্ধে গোটা ছাত্র সমাজ মানে জেগে আছে, সোচ্চার আছে এবং তারা রাজপথে থাকবে। কারণ এটা আপনারা জানেন আমাদের এটা কালক্ষেপণ করার মানে কি, বাংলাদেশে এমন অনেক রায় আছে বছরের পর ঝুলে আছে এবং এটা যদি ঝুলে থাকতে থাকে এটা কিন্তু এর কোনো স্থায়ী কোনো সমাধান নেই। এবং এর কোনো স্থায়ী সমাধান না হলে আবার একজন রিট করবে, আবার 1 বছর পরে আবার রায় আসবে, আবার 6 মাস পরে রায় আসবে, আবার 3 মাস পরে রায় আসবে, এর কোনো সলিউশন আমার কাছে নেই। সুতরাং আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন 18 সালে বলেছিলেন কিন্তু তার কিন্তু কোনো বাস্তবায়িকতা 2024 সালের সামনে দেখিনি। সুতরাং আমরা চাই এটার আইন পাশ করার মাধ্যমে সর্বোচ্চ পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং যারা হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের জন্য এই 5% রাখা যেতে পারে। কোনো তৃতীয় প্রজন্মের মানুষের জন্য এই যে 56% এই যে আপনারা বললেন যে কোটা থাকবে না, এটা কিন্তু কোনো স্থায়ী সমাধান না। আমরা এখন স্থায়ী সমাধান চাই। আমরা আপিল বিভাগ হাইকোর্টের কোনো টাল বাহানা মানি না এবং গোটা ছাত্র সমাজ এর বিরুদ্ধে সোচ্চার আছে। এবং আপনার ধন্যবাদ। ধন্যবাদ। আসলে শিক্ষার্থীরা বলছিলেন যে জাতীয় সংসদে কিন্তু একটি আইন প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু তারা যে কোটা সংস্কারের স্থায়ী সমাধান কিন্তু তারা চান, অর্থাৎ তাদের এই সমাধান না আসা পর্যন্ত তারা কিন্তু রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে রেলপথ অবরোধ নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস আপনি থাকুন আমাদের সাথে। এবার যাব চট্টগ্রামে আছেন AKM নাজিম যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। নাজিম, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা কোথায় কোথায় আসলে অবস্থান নিয়েছে চট্টগ্রামে এবং সাধারণ মানুষদের সাথে কথা হয়েছে কিনা, তারা আসলে ভোগান্তিতে পড়েছেন কিনা, কি অবস্থা তাদের, সব মিলিয়ে আমাদেরকে জানাবেন অবস্থান। রেল সড়ক রয়েছে সেটি অবরোধ করে তারা স্লোগান দিচ্ছেন এবং কোটা বিরোধী তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা যে সড়ক অবরোধ রেল সড়ক অবরোধ করেন সেটির কারণে চট্টগ্রাম থেকে আজ বেলা 11টা থেকে সারা দেশের সঙ্গে আসলে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে যারা রেলপথে যাত্রীরা রয়েছে তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। আমি দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা এবং চট্টগ্রাম নগরীর যতগুলো কলেজ রয়েছে, যেগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সবগুলো কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তারা আন্দোলন করছেন এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং এতে করে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন তাদের যে কোটা সেটি তারা কোটা বাতিল থেকে সরে এসে মূলত এখন সংস্কার করার জন্য তারা বলছেন যে সরকারি চাকরিতে যতগুলো গ্রেড রয়েছে সবগুলো গ্রেডে তারা কোটা সংস্কার চাচ্ছেন। এটুকু যদি যতক্ষণ তাদের দাবি না হয় এবং তারা আন্দোলন চালিয়ে যাবেন। মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 5 দিন ধরে তারা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসে শহরে আন্দোলন করছেন, কিন্তু গত 3-4 দিন ধরে তারা নগরের 16 বিরামবাড়ি এবং টাইগার পাস মোড়ে সড়কে অবস্থান নিলেও আজ থেকে তারা রেলপথে অবস্থান নিয়েছেন। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে আসলে আপনারা তো কোটা নিয়ে আন্দোলন করছেন, আজকে হাইকোর্টের রায় হওয়ার কথা ছিল এবং আপনারা তো কোটা বাতিল চেয়েছেন, এখন আবার সংস্কার চাচ্ছেন। মূলত আপনাদের দাবিগুলো কি কি? আমাদের আর কোনো সংস্কার নাই, আমাদের এখন একদমই আমরা সরকারি চাকরি চাকরির থেকে আমরা প্রথা উঠিয়ে দিতে চাচ্ছি। মানে কোনো বৈষম্যের শিকার হবে না, মেধাবীরা মুক্তি পাক, আমাদের সরকারি চাকরি সকল শ্রেণী থেকে কোটা পদ্ধতি তুলে দেয়। আমাদের এখন এই একদমই কোটার কারণে আপনাদের সমস্যা কি হচ্ছে? বেশি আমরা যে বিধান যাতে করছে না, আসলে এমনকি মুক্তিযোদ্ধারাও যাচ্ছেন যে কোটা না থাকুক। তারা তো বলছেন যে আমরা যুদ্ধ করেছি, চাকরির জন্য না। তাহলে তো কতটা যৌক্তিক ভেবে দেখার বিষয়। কোটার কারণে যারা মেধাবী শিক্ষার্থী রয়েছেন তারা বৈষম্যর শিকার হচ্ছেন, কারণ সেই কোটার কারণে বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনা শেষ করে আসার পরেও তারা ভালো রেজাল্ট করার পরেও আসলে সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন বৈষম্যের কারণে তারা চাকরি পান না। সেই জন্য আসলে অনেক মেধাবী শিক্ষার্থী পড়াশোনা শেষ করার পরেও চাকরি নামক ঘোষণার হল রয়েছে, সেটি প্রথমে ছুটে আসলে তারা চাকরি পান না। সেই জায়গা থেকে মূলত শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তারা যেটি বলছেন কোটার কথা বাতিল সহ এবং তৃতীয় কোটা সহ অন্যান্য যেসব কোটা রয়েছে সেগুলো সংস্কার করতে হবে। সংস্কার করতে না হলে, সংস্কার না করলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীর সাথে কথা বলবো, আসলে আপনাদের দাবিগুলো কি কি? দেখুন, আমাদের দাবিটি খুবই সুস্পষ্ট। আমাদের এখন এক দফা এক দাবি। নাজিম থাকুন আপনি আমাদের সাথে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন একেএম নাজিম। দেখছেন সংবাদ দুপুর। কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব বাড়াতে 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। বেইজিং এর গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ সই হয়। এর আগে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছলে রাষ্ট্রীয় অভ্যর্থনায় লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করেন চীনের সশস্ত্র বাহিনীর চৌকস দল। এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৈঠকে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এরপর সমঝোতা স্মারক ও ঘোষণাপত্রে সই হয়। এ সময় অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন, কৃষি পণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ চায়না মৈত্রী সেতু প্রকল্পের দলিল হস্তান্তর করেন দুই দেশের প্রতিনিধিরা। সাদিক এগ্রোর মাত্র 6টি নিষিদ্ধ ব্রাহ্মা গরু জব্দ করেছে দুদক। তবে দেশে ব্রাহ্মার সংখ্যা এখন অগণিত। দেশ টিভির হাতে আসা তথ্য আর অনুসন্ধান বলছে বর্তমানে 11টি ফার্মে রয়েছে অসংখ্য নিষিদ্ধ ব্রাহ্মা গরু, যা সরকারি আমলা ও প্রতিমন্ত্রী সহ ক্ষমতাবানদের সহযোগিতায় সারা দেশে ছড়িয়ে দিয়েছে বিতর্কিত সাদিক এগ্রো মালিক ইমরান। এম এ আজমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জেট আই মামুন। ব্রাহ্মা জাতের গরু যে নিষিদ্ধ তা প্রকাশ্যে আসায় সম্প্রতি 6টি গরু জব্দ ও আমদানি প্রক্রিয়া অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে দেশ টিভির হাতে আসা এক তালিকা বলছে দেশের 11টি ফার্মে শুধু নিষিদ্ধ ব্রাহ্মাই আছে প্রায় 2 শতাধিক। এ তালিকা বলছে শুধু সাদিক এগ্রো নয়, সারা দেশে এখন ছড়িয়ে রয়েছে ব্রাহ্মা গরু। তালিকা ধরে অনুসন্ধানে দেশ টিভি টিম। অধিকাংশ ফার্মে ঢুকতে গেলেই পড়তে হয় তোপের মুখে। আমার কথাটা শোনেন, আমার সার্ভেন্টটা বাঁচান। না না, আপনি আপনার সাথে বাইরে কথা বলছেন কেন সেটা বলেন। আপনি বাইরে যান, আপনি আপনার সাথে কথা বলছেন। তবে থেমে যায়নি আমরা। অনলাইনে নিজেদের প্রচারণার ছবি আর ভিডিও বলছে তালিকার শীর্ষে থাকা ব্রাউনিস র্যাঞ্চ যেন নিষিদ্ধ ব্রাহ্মা গরুর মাফিয়া। তালিকায় 80টি ব্রাহ্মা থাকার কথা থাকলেও এক ভিডিওতে দেখা যায় শত শত ব্রাহ্মা রয়েছে ফার্মটিতে। দেশ টিভির হাতে আসা একাধিক ছবি বলছে প্রতিষ্ঠানটির মালিক এখলাস আহমেদ নামের এ ব্যক্তি।
গাজীপুরের মোহাম্মদ এগ্রোতেও মেলে ২০ থেকে ৩০টি নিষিদ্ধ ব্রাহ্মা গরুর সন্ধান। খামারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জানান, এগ্রোটির মালিক সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আমাদের মালিক হচ্ছে এমপি জাহিদ আহসান রাসেল। মানে কিছু আছে ঘরের বাচ্চা, আবার কিছু আছে হচ্ছে মানে 2 বছর 1.5 বছর এরকম। দেশ টিভির হাতে আসা ছবি বলছে, সাবেক এ প্রতিমন্ত্রীকেও ব্রাহ্মার খামার করে দিয়েছেন সাদিক এগ্রো মালিক ইমরান। এছাড়াও তালিকার সবগুলো ফার্মেই মেলে নিষিদ্ধ ব্রাহ্মার। অনেক খামারে আছে ব্রাহ্মা ও অন্য জাতের শঙ্কর গরু, যা সরকারি প্রকল্প ও প্রান্তিক কৃষকদের থেকে সংগ্রহ করেছেন বলে দাবি তাদের। যে আমাদের বাংলাদেশ সরকার একটা ব্রাহ্মা নিয়ে একটা পাইলট প্রজেক্ট কাজ করেছিল, সেই কাজের বিনিময়ে যেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে 30টার মতো আমাদের জেলা উপজেলায় এই গরুগুলোকে দেওয়া হয়েছিল, এই ব্রিডটা নিয়ে কাজ করা হয়েছিল। তো যখন ওই ব্রিডটা এই প্রকল্পটা শেষ হয়, তারপরে অনুমোদন হলো, মানে তারা যারা প্রান্তিক খামারিরা ছিলেন তারা যখন এই বাচ্চাগুলো তাদের ওখান থেকে বড় হয়, সেই বড় বাচ্চাগুলো আস্তে আস্তে আমরা ফার্মার হিসাবে আমরা কালেক্ট করার চেষ্টা করেছি। এরপরও প্রাণী সম্পদ অধিদপ্তরের বক্তব্য, নিষিদ্ধ ব্রাহ্মা ঠেকাতে প্রাণপণ চেষ্টা তাদের। ব্রাহ্মার বীজ যাতে যত্র ছড়ায় না পারে না, এই জন্য আমরা কিন্তু এটাকে উদ্বিগ্নতা আছে। তো সেক্ষেত্রে আমরা বাজেয়াপ্ত করে রাখছি, সেটা আমরা সতর্ক থাকি এবং আমরা আস্তে আস্তে ডিসকারেজ করছি। এখন কেউ আসে একজনে ওট পালে দেয়, আমরা যাই বিচার আসা শুরু করে দিব, ওরকম আমি ডিসকারেজ করি, এনকারেজ করি না। 2016 সালে এক নীতিমালা দিয়ে ব্রাহ্মা জাতটিকে আমদানি, উৎপাদন ও পালন নিষিদ্ধ তালিকায় ঢোকানো হয়। আমদানি আর প্রজনন শুধু নিষিদ্ধ কাগজে কলমে। মন্ত্রী আমলা থেকে শুরু করে ক্ষমতাবানদের পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মা এখন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে, যা দেশের দুগ্ধ উৎপাদনের লক্ষ্যমাত্রাকে হুমকিতে ফেলছে দিন দিন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ক্যাম্পে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 29 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও বহু মানুষ। এদিকে একের পর এক স্কুলে দখলদার বাহিনীর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন আইন প্রণেতারা। আল আউদা স্কুলে হামলার প্রতিবাদে বিশ্ববাসীকে প্রতিবাদের আহ্বান জানিয়েছে হামাস। আফরিন মোমের রিপোর্টে বিস্তারিত। রাতের আধারেই আহত রোগীদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে গাজার নাসের হাসপাতালে। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ গাজার আল আউদা স্কুলের গেটের পাশে স্থাপিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ক্যাম্পে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বহু ফিলিস্তিনি। এছাড়া আহত হন অনেকে। ইসরায়েলি সামরিক বাহিনী আবাসন আল কাভিরা এবং পূর্বাঞ্চলীয় খান ইউনিসের অন্যান্য এলাকা থেকে বেসামরিক লোকদের সরে যাওয়ার ঘোষণা দেওয়ার 1 সপ্তাহ পরে এ হামলা ও হতাহতের ঘটনা ঘটল। শুধু তাই নয়, গত 4 দিনে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত স্কুল বা তার কাছাকাছি স্থানে এ নিয়ে চতুর্থ হামলা বলেও জানায় গণমাধ্যম। আমরা স্কুলের গেটের কাছে ছিলাম। আমি আমার বাচ্চাদের জন্য জিনিসপত্র আনতে বেরিয়েছিলাম, তখনই হামলা চালায়। বিস্ফোরণে অনেকে উড়ে যায়। এই হামলার পরপরই বহু ফিলিস্তিনির কাছ থেকে সাহায্যের কল পাচ্ছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। তবে ইসরায়েলের লাগাতার হামলায় কিছুই করতে পারছে না তারা। এ পরিস্থিতিতে আল আউদা স্কুলে হামলার প্রতিবাদে বিশ্ববাসীকে প্রতিবাদের আহ্বান জানিয়েছে হামাস। এদিকে একের পর এক স্কুলে দখলদার বাহিনীর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন আইন প্রণেতা রাশিদা তালেব। ইচ্ছাকৃতভাবেই বেসামরিকদের টার্গেট করছে তারা, যা যুদ্ধ অপরাধের শামিল বলেও জানান তিনি। তবে শুধু স্কুলগুলোতেই নয়, নুসেইরাত শরণার্থী শিবির ছাড়াও প্রায় সব অঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনার মধ্যেও থামছে না বর্বরতা। ট্যাঙ্কার নিয়ে অঞ্চলগুলোর আরো ভেতরে প্রবেশ করছে আইডিএফ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।